প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সঞ্জয় চন্দ্র দাস, প্রভাষক পদার্থবিজ্ঞান, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ, বুড়িচং, কুমিল্লা। তো আমি তোমাদেরকে আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে আলোচনা করব। তো তোমাদের সাথে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই। তোমরা জানো আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে 10টি অধ্যায় আছে। 10টি অধ্যায়ের মধ্যে আমরা আজকের ক্লাসে ভেক্টর অধ্যায় থেকে শুরু করব এবং ভেক্টরের একটা অংশ আজকে শেষ করব। পর্যায়ক্রমিকভাবে আরও দুই তিনটা ক্লাস নিয়ে পুরো অধ্যায় শেষ করার পরে গাণিতিক সমস্যার সমাধান করব। তো পদার্থবিজ্ঞান নিয়ে আসলে ভীত হওয়ার মতো কিছু নেই। পদার্থবিজ্ঞান একটু অনেকের কাছে জটিল মনে হয়, কিন্তু বাস্তবে এত জটিল বিষয় নয়। তোমরা যেটা করবে, পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা অংশ বুঝে বুঝে পড়বে এবং তার সাথে সাথে ওই অংশের কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করবে। আরেকটু সহজভাবে করা যায়, তোমরা অবশ্যই পদার্থবিজ্ঞানকে লিখবে, খাতায় লিখে লিখে পড়বে এবং লিখে পড়বে, তাহলে তোমাদের সহজেই মনে থাকবে এবং সহজে আয়ত্ত করতে পারবে এবং বেশি সময় ধরে মনে থাকবে। যত বেশি সম্ভব লেখা সম্ভব ততই লিখতে হবে। তো পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আজকে আমরা ভেক্টর অধ্যায় থেকে শুরু করার পূর্বে আমি বলে নেই, তোমাদের বাজারে অনেকগুলো বই পাওয়া যায়। তোমরা অবশ্যই একাধিক বই নিবে, কারণ একটা বই কখনোই তোমার সিলেবাসকে সম্পূর্ণ শেষ করতে পারবে না সিলেবাস। এই জন্য তোমাকে একাধিক বই লাগবে। তো আমাদের ক্লাসে আমরা তোমাদেরকে ওই বিজয় কৃষ্ণ রায় পয়েন্ট পাবলিকেশন থেকে প্রকাশিত বিজয় কৃষ্ণ রায় স্যারের বইটা আমরা পড়াবো। তোমরা বইটা হয়তো দেখে থাকবে। আমরা এই বইটা থেকে পড়াবো ক্লাসরুম, যদি আমরা ক্লাসে যাওয়ার সুযোগ পাই। আর নয়তো অনলাইন ক্লাসও আমরা এই বইটা থেকে সিলেবাস অনুযায়ী পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে শেষ করব। তো চলো আমরা পাঠে চলে যাই। পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায়ের নাম হচ্ছে কি? ভেক্টর। আজকের ক্লাস হচ্ছে ভেক্টর। আচ্ছা, প্রথমেই আসো তাহলে ভেক্টর আর স্কেলার আমরা পড়বো। ভেক্টর রাশি, স্কেলার রাশি পড়বো। পড়ার আগে প্রথমে আমরা শুরু করে দেই রাশিটা কি। রাশি প্রথমে আমরা রাশি কি, তারপর হচ্ছে কি ভেক্টর কি, স্কেলার কি, এই বিষয়গুলো নিয়ে একটু জানবো। এটা হচ্ছে মৌলিক বিষয় বা বেসিক বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা একটু জানবো। তারপর আমরা আরো গভীরে একটু ব্যাখ্যা দিতে চেষ্টা করবো। তো প্রথমে আসো রাশি কি। তো তোমাকে যদি বলা হয় রাশি কি, রাশি মানে কি? যে সকল বিষয়গুলো পরিমাপ করা যায়। বলছে ভৌত জগতের পরিমাপযোগ্য যে কোনো বিষয়কে আমরা কি বলবো? রাশি বলতে পারি। যেমন আমরা বলবো যে ভর একটা রাশি, তারপর দৈর্ঘ্য একটা রাশি। ঠিক আছে, যা কিছু পরিমাপ করা যায় সেটাকে তোমাদের কি বলা হয়? রাশি বলা হয়। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে সময়ও তো পরিমাপ করি আমরা, তাহলে সময় কিভাবে পরিমাপ করি? একটা সংখ্যা হিসাবে, কিন্তু সময় কিন্তু আসলে পরিমাপ করা যায় না। তাহলে পরিমাপ করা না গেলেও সময় একটা রাশি। কারণ হচ্ছে কি, সময় রাশিটার সাথে অন্যান্য রাশিগুলো সম্পর্ক আছে। মনে করো তুমি ব্যাগ পরিমাপ করবা, ত্বরণ পরিমাপ করব, তাহলে আমাদের কি করতে হয়? ব্যাগ পরিমাপ করতে গেলে সময় রাশিটাকে ব্যবহার করতে হয়। এই জন্য আমরা বলি সময়টা কি? একটা রাশি। তো এখন আসো, রাশিকে আমরা দুই ভাগে ভাগ করব, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশি আর ভেক্টর রাশিতে গেলাম, তাহলে স্কেলার আর ভেক্টরটা কি আগে এটা জানি। আসলে ভেক্টর কি বা স্কেলার কি? তো আসলে ভেক্টর আর স্কেলার মধ্যে একটা পার্থক্য হচ্ছে। দেখো, স্কেলার মানে কি? তোমাকে যদি বলা হয়, যেমন তুমি ভর বলছো, ভর একটা রাশি, ঠিক আছে, তাহলে এই ভর পরিমাপ করার জন্য তোমাকে কি লাগবে? শুধু তোমাকে যদি মনে করো এরকম একটা দাগ দিয়ে দাও, যে ঠিক আছে, এই দাগটার মানটাই কি করবে? তার একটা ভর প্রকাশ করবে। কিন্তু স্কেলারের ক্ষেত্রে, ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি কি, বল, ত্বরণ, সরণ, এগুলো তুমি একটা দাগ দিছো, সেটা কিন্তু বল প্রকাশ করে না, বলের মান প্রকাশ করবে। তাহলে বল প্রকাশ করার জন্য তার মধ্যে কি হবে? একটা অ্যারো চিহ্ন দিতে হবে। তাহলে তার মানে কি? তাহলে ভেক্টর আসলে একটা চিহ্ন বা প্রতীক, যেটা দিয়ে আমরা কি করব? দুইটা রাশিকে আলাদা করতে পারবো। যে একটা স্কেলার রাশি আর ভেক্টর রাশিকে আলাদা করতে পারবো কিভাবে? ভেক্টর চিহ্ন দিয়ে। তাহলে ভেক্টর আসলে কি? একটা চিহ্ন বা প্রতীক, যার সাহায্যে আমরা কি করব? দুইটা রাশিকে আলাদা করতে পারি, একটা ভেক্টর রাশি আর একটা কি? স্কেলার রাশি। ঠিক আছে, চলো তাহলে আমরা রাশি সম্পর্কে জানি। এবার আসো, স্কেলার রাশি কি।
স্কেলার রাশি। তো আমি প্রথমে কতগুলো স্কেলার রাশির নাম লিখি, তারপর আমার সংজ্ঞা শিখে নিব, তোমরা দেখো। তো স্কেলার রাশি বলছে কি, প্রথমে আমি লিখলাম সময়, ভর, তাপমাত্রা, বিভব, কাজ, শক্তি, ক্ষমতা। তোমরা নিচে খাতা কলম নিয়ে আমার সামনে বসছো, তোমরা অবশ্যই লিখে নাও যে কাজ, ক্ষমতা, তারপর হচ্ছে ঘনত্ব, ঠিক আছে, সময়, ভর, তাপমাত্রা, বিভব, কাজ, শক্তি, ক্ষমতা, আর অনেকগুলো আছে, যার এগুলো কি সব হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, এরা হচ্ছে কি সব স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি কাকে বলবা তুমি? তাহলে দেখো এই সমস্ত রাশিগুলো তোমাকে যদি বলা হয় সময়, সময় কত তুমি বলে দেবা 5 মিনিট, ভর কত 5 কেজি, 2 কেজি, 3 কেজি এরকম বলে দেবো, তাপমাত্রা কত এত ডিগ্রি সেলসিয়াস বা এত কেলভিন, ঠিক আছে, বিভব ঠিক একই রকম ভাবে সবগুলো রাশি, কাজ কত করছো এত জুল কাজ করলাম, ক্ষমতা কত এত ওয়াট ক্ষমতা, ঠিক আছে। তো জড়তার ভ্রামক হয়তো তোমাদের জানা নাই, জড়তার ভ্রামকটা আমরা কণিক গতিতে পাবো, অর্থাৎ কণিক গতিসূত্র নিউটনিয়ান বলবিদ্যা যে অধ্যায়টা আছে সেখানে আমরা পাবো। তাহলে বাকি সবগুলো রাশি তোমাদের জানা আছে। তাহলে এরা সব কি রাশি? স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? এখানে দেখো দূরত্ব, তারপর হচ্ছে দ্রুতি, এগুলো সব স্কেলার রাশি। হ্যাঁ, তো কেন স্কেলার রাশি আমি বলছি যে এই সকল রাশিগুলো প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হবে, তার দিকের প্রয়োজন হয় না। অর্থাৎ এই রাশিগুলো কোনো নির্দিষ্ট দিক বরাবর ক্রিয়া করে এরকম কোনো অর্থ নাই। অর্থাৎ এরা শুধু কোনো সুনির্দিষ্ট মান আছে, কোনো সুনির্দিষ্ট দিক নাই, এই জন্য এদেরকে কি বলা হয়? স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশির বৈশিষ্ট্যগুলো বললে তুমি কি বলবা? স্কেলার রাশির বৈশিষ্ট্য দেখি, লেখো দেখি। তাহলে 1 নম্বর কথা হচ্ছে বৈশিষ্ট্য লিখলাম, স্কেলার রাশি বা ধর্ম, মানে আমি কিভাবে দেখলে চিনবো যে সেই স্কেলার রাশি, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য বা ধর্ম। তাহলে কেমন হয় স্কেলার রাশিটা? দেখো, শুধু মান দ্বারা প্রকাশ করা যায়, ঠিক আছে, শুধু মান দ্বারা প্রকাশ করতে হয়, ঠিক আছে। তাহলে দেখো এর কোনো দিক নেই, তাহলে আমি এটা লিখলাম না, শুধু মান দ্বারা প্রকাশ করা যায়। আর স্কেলার রাশির ক্ষেত্রে কোনো সংখ্যা মানের পরে উপযুক্ত একক ব্যবহার করতে হয়। একক বসাতে হয়, কারণ কি? তোমাকে বললাম ভর কত, তুমি বলবা 5, তো ভর 5 মানে কি? এর কি 5 কেজি, 5 গ্রাম না 5 পাউন্ড? বোঝা যাচ্ছে না। এই জন্য বলছি কি, স্কেলার রাশি যে কোনো সংখ্যা বসাও, সংখ্যার পরে অবশ্যই তোমাকে কি করতে হবে? তার একক ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো স্কেলার রাশি বলছে সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যাবে, বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ করতে পারবা, যোগ ঠিক আছে। সাধারণ বীজগাণিতিক নিয়ম, যেমন তুমি a+b করো, a+b হোল স্কয়ার করো, এটাও কি করতে পারবো? সাধারণ বীজগাণিতিক নিয়ম বা বীজগণিতের যে সূত্রগুলো আমরা জানি সেই সূত্রগুলো প্রয়োগ করে আমরা কি করতে পারবো? স্কেলার রাশি সাধারণ যোগ বিয়োগ করতে পারবো, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব? প্রকাশ করব কিভাবে? যে কোনো অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি। যেমন ভর প্রকাশ করব m, তারপর ঘনত্ব প্রকাশ করব ρ, সময় প্রকাশ করব t। তাহলে কি হবে? অক্ষর দ্বারাকে নর্মালি একটা অক্ষর দ্বারা, অর্থাৎ ইংরেজি বর্ণমালা যে সমস্ত অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো দ্বারা আমরা কি করতে পারবো? সরাসরি প্রকাশ করতে পারবো, ঠিক আছে। তাহলে কি 4 নম্বর অর্থটা কি পেলাম? যে কোনো অক্ষরের সাহায্যে প্রকাশ করা যায়। হ্যাঁ, ঠিক আছে। অক্ষর দিলে আমরা বুঝবো, যেমন এম বললে আমরা ভর বুঝি, টি বললে আমরা সময় বুঝি, ঠিক আছে, টাইম, এই জন্য এখান থেকে আসছে। তাহলে এটা হচ্ছে কি স্কেলার রাশির বৈশিষ্ট্যগুলো আসছে। এখন আসো আমরা ভেক্টর রাশি সম্পর্কে একটু জানি। তো ভেক্টর কি? এটা থাক, আমরা এটা ব্যবহার করব। তাহলে দেখো ভেক্টর রাশি,
তাহলে ভেক্টর রাশি কোনগুলো দেখো, সরণ, বেগ, ত্বরণ, বল, তারপর হচ্ছে কি বল আর ওজন যদিও একই রাশি হয়, বল, ওজন, তল। তল মানে কি, যে কোনো তল। তল যেমন মনে করো এই বোর্ডে একটা তল আছে, এই তলে একটা দিক আছে, দিক কোন দিকে, এটা হচ্ছে সামনের দিক, এটা হচ্ছে ভিতরের দিক, তাহলে এটা হচ্ছে বাহিরের দিক, ভিতরের দিক, তাহলে তল একটা ভেক্টর রাশি, যে কোনো তল, সারফেস বলা হয়। তারপরে আসো টর্ক। টর্ক টর্ক মানে হচ্ছে কি, টর্ক সম্পর্কে তোমাদের ধারণা নেই। টর্ক হচ্ছে ঘূর্ণন বল। যে কোনো বস্তু যদি আমরা বলি বৃত্তাকার পথে ঘুরাইতে হয়, তাহলে তার উপর যে বল প্রয়োগ করবো, অর্থাৎ তোমার মাথার উপর যে একটা ফ্যান ঘুরতেছে এখন, তাহলে ফ্যানটা শুধুমাত্র টর্কের কারণে ঘুরে, ঠিক আছে? তাহলে এটা বুঝতে হবে, এটা হচ্ছে টর্ক। তারপর হচ্ছে কি ভরবেগ। ভরবেগ। তারপরে আসো বলের ঘাত। বলের ঘাত এটাও তোমরা জানো না, খুব বড় মানের বল যখন ক্রিয়া করে তখন আমরা বলের ঘাতের একটা ধারণা পাই। আচ্ছা, সেটা পরে শিখবো আমরা, বলের ঘাত। তারপরে হচ্ছে প্রাবল্য, ঠিক আছে? তারপর কণিক ভরবেগ। দেখো এই যে রাশিগুলো আমরা দেখলাম, যে সরণ, বেগ, ত্বরণ, বল, ওজন, সবগুলো রাশি প্রকাশের সময় তোমার কি লাগবে, অবশ্যই তার দিক নির্দেশ করতে হবে। অর্থাৎ যে সকল রাশি প্রকাশের জন্য তার মান এবং দিকের প্রয়োজন হয় তাদেরকে আমরা কি বলবো, ভেক্টর রাশি, এবং তারা যোগ বিয়োগের কোনো সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে, ঠিক আছে? যে সকল, তাহলে সংখ্যাটা কি বলবো, যে সকল রাশি প্রকাশের জন্য মান এবং দিকের প্রয়োজন হয় এবং কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে, তাদেরকে আমরা কি বলবো, ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কোনগুলো তোমরা এগুলো মনে রাখবা। ভেক্টর রাশিগুলো কি, এখন আসো ভেক্টর রাশির বৈশিষ্ট্যগুলো আমরা সম্পর্কে ধারণা নিই। হ্যাঁ, ভেক্টর রাশির বৈশিষ্ট্য কি? তাহলে বৈশিষ্ট্যগুলো বললে আমরা বলবো, দেখো তাহলে ভেক্টর রাশি কি, শুধু মান দ্বারা প্রকাশ করা যাবে না। তাহলে এখানে মুছে দেয়, আসলে তোমরা যদি লিখতে না পারো, দ্রুত হয়, তাহলে তোমরা একটা মোবাইলের স্ক্রিনশট দিয়ে রাখবা, কম্পিউটার হলেও স্ক্রিনশট দেওয়া যায়, দিয়ে রাখবা, পরে তোমরা লিখে নিতে পারবা। এখানে দেখো বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য কি, 1 নম্বরে আসো, যে এটা বলছে মানের সাথে কি করতে হবে, দিক নির্দেশের প্রয়োজন হয়। মানের সাথে সাথে দিক নির্দেশ করতে হয়। কারণ হচ্ছে কি, তোমাকে বললাম যে তোমার বাসা থেকে তোমার স্কুল কত দূরত্বে, তোমার কলেজ কত দূরত্বে, তো তুমি আমাকে বললা যে স্যার বাসা থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 500 মিটার। ওকে, 500 মিটার। তোমার বাসাটা মনে করো বুড়িচং শহর বা কুমিল্লার এমন একটা পজিশনে আছে, সেখান থেকে 500 মিটার গেলেই কলেজ পাওয়া যাবে। তুমি খুঁজে বের করতে পারবা? আদৌ সম্ভব না। কারণ হচ্ছে কি, 500 মিটার দূরত্ব দিয়ে তুমি কলেজের সঠিক অবস্থান পাওয়া সম্ভব না। কারণ 500 মিটার সে পূর্ব দিকে হইতে পারে, উত্তর দিকে হইতে পারে, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে হইতে পারে, 45 ডিগ্রি কোণ করে হইতে পারে, পশ্চিম দিকে হইতে পারে, যে কোনো দিকে হইতে পারে। তাই সুতরাং তোমাকে তোমার পজিশনের সঠিক অবস্থান বের করতে গেলে অবশ্যই তার মান লাগবে, তার সাথে সাথে তার দিকের প্রয়োজন আছে, ঠিক আছে? এই জন্য ভেক্টর রাশি প্রকাশের জন্য মান এবং দিক দুটোরই প্রয়োজন। এখন আসো দ্বিতীয়, তাহলে ভেক্টর রাশি আমরা বলছি, দেখো উপযুক্ত সংখ্যার পরে মান বসাতে হবে। ওকে, সংখ্যার পর একক বসাতে হবে, একক এবং দিক নির্দেশ করতে হবে, ঠিক আছে? তুমি এটা তো উপযুক্ত সংখ্যার পর একটা সুনির্দিষ্ট একক বসাবো, তার সাথে সাথে তার একটা দিকও প্রকাশ করতে হবে। 3 নাম্বার আসো, বলছে আগেরটা আমরা বলছিলাম যে সে কি হয়, সাধারণ বীজগাণিতিক নিয়মে করা হয়। বলছে ভেক্টর রাশির যোগ বিয়োগ কি হবে, জ্যামিতিক নিয়মে করতে হবে। ঠিক আছে, সাধারণ বীজগাণিতিক নিয়মে
ভেক্টর রাশির যোগ বিয়োগ করা সম্ভব না। সুতরাং ভেক্টর রাশির যোগ বিয়োগ আমরা কিভাবে করব? জ্যামিতিক নিয়মে, সুনির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম প্রয়োগ করে অবশ্যই ভেক্টর রাশির যোগ বিয়োগ করে নিতে হবে। তারপর আসো বলছি ভেক্টর রাশি প্রকাশের সময় আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটা জ্যামিতিক ভাবে আর একটা হচ্ছে অক্ষরের সাহায্যে। তাহলে অক্ষরের সাহায্যে আমরা হলে কি হবে, যে কোনো একটা অক্ষরের উপরে কি করতে হবে, একটা তীর চিহ্ন দিয়ে, মানে এইভাবে যে কোনো একটা অক্ষরের উপর তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশিকে প্রকাশ করতে হয়। ঠিক আছে, এইভাবে প্রকাশ করতে পারবো। অথবা কোনো রেখার মধ্যে একটা অ্যারো চিহ্ন দিব, সেটা দিয়েও কি হয় ভেক্টর রাশি প্রকাশ করি। আমরা দেখাবো একটু পরেই। এটা হচ্ছে ভেক্টর রাশির বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তো ঠিক আছে, এতটুকু নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা নেই। থাকলে তোমরা কমেন্ট করো, আমরা পরে বা এখনই তোমাদেরকে অ্যান্সার করে জানিয়ে দেব। ঠিক আছে, তারপর আসো আমরা কতগুলো ভেক্টর রাশি সম্পর্কে একটু জানি। আচ্ছা, আমি একটু দেখে নিই তোমরা আমাদের ক্লাসটা আসলে দেখতে পাচ্ছ কিনা ঠিক মতো, বা তোমাদের অসুবিধা হচ্ছে কিনা। একটু 1 মিনিট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখন আমরা পরে যাই। এখন আসো, অনেকগুলো ভেক্টর রাশি আছে। তাহলে ভেক্টর রাশি যখন আমরা শিখবই, তাহলে তার যখন প্রয়োগ করতে যাব তখন কোনো কিছু সুনির্দিষ্ট ভেক্টর আমাদের প্রয়োজন হয়। যেমন একক ভেক্টর, অবস্থান ভেক্টর, আয়ত একক ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর। তাহলে আমি প্রথমে তোমাদেরকে এই ভেক্টরগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই। হ্যাঁ, তো এখন আসো একক ভেক্টর। দেখো, এই ছোট হাতের অক্ষর আই, জে, কে, হ্যাঁ, এ, এন, ঠিক আছে, যে কোনো রাশি বলছে যে কোনো একটা অক্ষরের উপরে বা প্রতীকের উপরে আমরা যদি কি করি, একটা ক্যাপ চিহ্ন বা টুপি চিহ্ন ব্যবহার করি, তাহলে সেই ভেক্টরটাকে কি বলবো আমরা? একক ভেক্টর বলবো। তাহলে একক ভেক্টর আসলে কাকে বলে? যে বলছে যেই ভেক্টরের মান 1 একক, তোমরা লিখে যে ভেক্টরের মান 1 একক তাকে বলা হয় একক ভেক্টর। মনে করো কিভাবে ব্যাখ্যা দিব, সে তুমি এই দূরত্বটাকে মনে করো 4 মিটার। ঠিক আছে, এই সরণ রাশিটা কত? 4 মিটার। তুমি এটাকে 4 ভাগ করলা, 1 2 3, 4 ভাগ করছো, তাহলে প্রতি অংশের কত? 1 মিটার। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে কি, তার প্রতি এককের মান কত? 1 মিটার, 1 একক। বলছে এইটাই হচ্ছে কি একক ভেক্টর। যে ভেক্টরের মান কত? 1 একক হবে, সেটাকে আমরা একক ভেক্টর বলবো। তাহলে কিভাবে পাবো একক ভেক্টরটা? বলছে কোনো ভেক্টর রাশিকে, দেখো, কোনো ভেক্টর রাশিকে তার মান দ্বারা প্রকাশ করব। আচ্ছা, আমি ভুলে গেছিলাম, আমি আগে একটু ভেক্টর রাশির প্রকাশটা দেখে আসি, পরে আসবো। ভেক্টর রাশির প্রকাশ একটু লক্ষ্য করো। এখন ভেক্টর রাশি প্রকাশ করব কিভাবে? আমরা বলছি দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে জ্যামিতিক, দুই নাম্বার হচ্ছে কি অক্ষরের মাধ্যমে। এখন দেখো জ্যামিতিক ভাবে আমরা কিভাবে করব? এমন একটা অ্যারো চিহ্ন ব্যবহার করলাম, এই একটা রেখা টানলাম। দেখো এই রেখাটা কিছুই প্রকাশ করে না, এটা একটা স্কেলার প্রকাশ করে। তো বলছি এই রেখা দিয়ে আমরা স্কেলার প্রকাশ, ভেক্টর প্রকাশ করবো কিভাবে? এই অ্যারো চিহ্ন দিয়ে দেবো, এটার মধ্যে একটা অ্যারো চিহ্ন ব্যবহার করলাম। তো সেই এখন কি হলো? ভেক্টর, জ্যামিতিক প্রকাশ। মনে করো তুমি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ফদুয়ার বাজার বিশ্ব রোড অংশে গেলে, যাওয়ার পর তোমার হঠাৎ করে কি বলা হয়, মনে নাই যে কোনটা উত্তর দিক, কোনটা পূর্ব দিক, কোনটা কোন দিক। তখন তুমি যদি যাবা কোথায়, তুমি চাঁদপুর যাবা, কুমিল্লা যাবা, বা ঢাকায় যাবা, বা চট্টগ্রামের দিকে যাবা, তখন সেখানে দেখবে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। অ্যারো চিহ্ন দিয়ে বলছে এটা হচ্ছে ঢাকার পথ, এইদিকে গেলে কুমিল্লার পথ, ওইদিকে চাঁদপুরের পথ নির্দিষ্ট করে দেওয়া আছে। তার মানে কি এই দিকটা। তো সেখানে ভেক্টরের প্রয়োগ করা হয়ে
হয়েছে কিন্তু কিন্তু কিভাবে ওই যে জ্যামিতিক স্ট্রাকচার দিয়ে দিয়েছে তোমাকে বলছে হ্যাঁ এই দিকে যাও তাহলে এই যে দিক দেওয়া আছে সুনির্দিষ্ট করে সেটাই আসলে কিন্তু ভেক্টর তাহলে এই একটা জ্যামিতিক প্রকাশ ভেক্টরের আবার বলছে অন্যভাবে প্রকাশ করতে পারি অক্ষরের মাধ্যমে কিভাবে প্রকাশ করবা সে মনে করো তুমি আমরা বল লিখি বল মানে কি এফ ব্যাগ মানে হচ্ছে ভি এ হচ্ছে ত্বরণ তাহলে বলছে এই যে সকল রাশিগুলোকে আমরা যদি তার উপর একটা কি করি এরো চিহ্ন দিয়ে দেই এরকম এই চিহ্নটাই তাহলে এটা কি হচ্ছে ভেক্টর রাশি প্রকাশ করে তাহলে এটা একটা ভেক্টর অন্যভাবে প্রকাশ করতে পারো যদি মনে করো তোমার এই রাশিটাকে একটু বোল্ড করে দাও মোটা হরফে করে দেবা বল তবে যদি এটা একটা ঝামেলার কাজ এই তাহলে এটাও কি করে মোটা করে দিবা বোল্ড করে লিখলে সেও ভেক্টর প্রকাশ করে তবে আমরা এইভাবে প্রকাশ করব যে কোনো একটা রাশির উপরে কি করব একটা অ্যারো চিহ্ন দিয়ে দিব দিলে সে ভেক্টর রাশি প্রকাশ করবে ঠিক আছে তাহলে এখন দেখো তাহলে ভেক্টর রাশির মান কিভাবে লিখব মান কিভাবে আসবে তো বলছে কোনো একটা ভেক্টর রাশিকে আমি যদি মনে করো বল এই এটাকে পরম মান চিহ্ন অ্যাবসলিউট ভ্যালু পরম মান চিহ্ন দিয়ে প্রকাশ করি তাহলে সে কি করবে তার মান প্রকাশ করে অথবা আমি সরাসরি যদি এফ লিখি এফ লিখলে এটাও কি করবে এটাও মান এই দুইটাই মান প্রকাশ করে ঠিক আছে কোনো ভেক্টর রাশির উপর পরম মান চিহ্ন ব্যবহার করলে সে মান প্রকাশ করবে অথবা শুধু রাশিটা লিখলেও সেই মান প্রকাশ করে অর্থাৎ সে স্কেলার বোঝায় তখন ঠিক আছে ভেক্টর রাশির মানটাই হচ্ছে স্কেলার তো এখন আসো আমরা যেটা যাচ্ছিলাম যে একক ভেক্টর একক ভেক্টর দেখো তো আমি বলছিলাম আই এ বি এন যে কোনো রাশি ছোট হাতের অক্ষরে হবে যে কে কোনো সমস্যা নেই আর তুমি যেটাই লেখো শর্ত হচ্ছে কি ছোট হাতের অক্ষর হবে আর তার উপরে কি হবে টুপি চিহ্ন হবে ক্যাপ চিহ্ন হবে হলে এই ভেক্টরগুলো আমরা কি বলছি একক ভেক্টর হবে আর আমি দেখাইছিলাম একটু আগে তোমাদেরকে যে একক ভেক্টরটা কি হবে যে কোনো ভেক্টর রাশির মান যদি কত হয় এক একক হয় তো তাকে কি বলা হয় একক ভেক্টর তাহলে আমি কিভাবে পাবো বলছি যে কোনো ভেক্টর রাশিকে যদি তার মান দ্বারা ভাগ করি তাহলে সেটাকে কি বলবে একক ভেক্টর পাওয়া যাবে কোনো ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যাবে তারপরে আসো অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর ঠিক আছে অবস্থান ভেক্টর এখন অবস্থান ভেক্টরটা পড়ার আগে আমাদের তিনটা বিষয় জানা দরকার একটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো একটা বিষয় যে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম বলা হয় তো প্রসঙ্গ কাঠামো কি দেখো তোমাদেরকে যদি বলা হয় যে ঠিক আছে তুমি আমাদের কলেজে কোনোদিন যাও নাই ঠিক আছে তোমাকে বললাম যে তুমি আমাকে ফোন করলাম মোবাইল ফোনে যে স্যার কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজটা কোথায় তো আমি বললাম যে কি কুমিল্লা থেকে তুমি সিএনজি উঠো তাহলে 30 টাকা ভাড়া দিলে কলেজের কাছে তোমাকে দিয়ে আসবে তুমি কি যাইতে পারবা কোথাও তোমার পক্ষে কলেজের অবস্থান সুনির্দিষ্ট করা সম্ভব হয় নাই তুমি সিএনজি তো কুমিল্লা শহর বিভিন্ন জায়গা থেকে ছাড়ে তাহলে তোমাকে যদি সুনির্দিষ্ট বললাম যে রাজগঞ্জ বাস স্ট্যান্ড থেকে রাজগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজিতে উঠবা ওইখান থেকে সিএনজি উঠলে সিএনজি তোমাকে একদম কলেজের পাশেই একটা বাজার আছে সেই বাজারে নিয়ে নামিয়ে দিবে ওকে তুমি প্রথমেই বুঝলে যে বাজারে নামাই দিল এখন বাজারে গেলে বাজারে গিয়ে আমাকে আবার ফোন করলো স্যার আমি তো বাজারে আসছি কিন্তু কলেজ কোথায় বুঝলাম না তখন আমি বললাম যে কলেজের বাজারের পাশে একটা দিঘি আছে তো তুমি কি করলে এবার দিঘির পাড়ে গেলা স্যার দিঘির পাড়ে গেছি কিন্তু কলেজ কোথায় দিঘির ওই পারে যাও তোর ওই পারে গেলা সুনির্দিষ্ট করলাম কিন্তু ওইখানে দেখবো অনেকগুলো গাছ আছে গাছের পাশেই কলেজ তুমি গেলা ওইখানে ওকে এখন কলেজের অফিস পাচ্ছ না অফিস কোথায় তাহলে ওই বিল্ডিংয়ে যাও তাহলে মাঠের ওই কোনায় যাও এভাবে যাও ঠিক আছে তাহলে এই যে তোমাকে পর্যায়ক্রমিকভাবে পরিচিত করার জন্য এক একটা অবস্থান পরিবর্তন করলাম কিন্তু প্রথমে রাজগঞ্জ সিএনজি স্ট্যান্ড আসলাম সেখান থেকে গাজীপুর বাজার গেলাম বাজারের পাশে তোমাকে দিঘির পাড়ে নিলাম দিঘির পাড়ের সাথে গাছ নিলাম গাছের সাথে মাঠ নিলাম মাঠের সাথে বিল্ডিং তাহলে এই যে একটার পর একটা বস্তুর সাথে তোমাকে তুলনা করে কোনো বস্তুর সঠিক অবস্থান নির্দিষ্ট করলাম তাহলে ওই বস্তুগুলো প্রত্যেকটা এক একটা কি প্রসঙ্গ কাঠামো তাহলে সেটা কেমন হইতে পারে বলছে সেটা রাস্তা হইতে পারে গাছ হইতে পারে পুকুর হইতে পারে বাজার হইতে পারে কোনো বিল্ডিং হইতে পারে মানে সুনির্দিষ্ট অবস্থান থাকতে হবে তার এগুলো হচ্ছে প্রসঙ্গ কাঠামো এখন এই প্রসঙ্গ কাঠামোটা আবার 3 প্রকারের ঠিক আছে কিভাবে বলছে সেটা একমাত্রিক মাত্রা হিসাবে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো
তারপর হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, আর একটা হচ্ছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এই তিন রকম। একমাত্রিক হইলে কেমন হবে? মনে করো তোমার বাসায় একটা কি আছে, কাপড় ঝোলানোর জন্য আমরা বারান্দায় দড়ি ব্যবহার করি, বা পাশেও একটা বৈদ্যুতিক খুঁটি আছে, বৈদ্যুতিক তার যায় না, দেখবা মাঝে মাঝে কাঠবিড়ালি হাঁটতে থাকে এটার মধ্যে, তারের উপর দিয়ে। এখন একটা কাঠবিড়ালি যদি তারের উপর দিয়ে হেঁটে যায়, তাহলে সে হয় সামনে যাবে না হয় পিছনে যাবে, এর বাইরে যাইতে পারবে না। তাহলে এর বাইরে গেলে সে নিচে পড়ে যাবে, মরে যাবে। অতএব মনে করো ওয়ান ওয়ে রাস্তা, সরু রাস্তা, শুধুমাত্র একটা গাড়ি যাইতে পারবে, বিপরীত দিক থেকে গাড়ি আসার সুযোগ নেই বা আশেপাশে যাওয়ার সুযোগ নেই। তো বলছে এরকম সরু একমাত্রিক যে সমস্ত পথগুলো আছে, শুধু একটা অক্ষ বরাবর তার গতি আছে, শুধু এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর বা জেড অক্ষ বরাবর, নির্দিষ্ট একটা অক্ষ বরাবর, এই সমস্ত পথগুলোকে আমরা বলি একমাত্রিক। তারপর হচ্ছে দ্বিমাত্রিক কাঠামো কোনটা? বলছে তল, সারফেস, যার পুরুত্ব নাই, পুরুত্ব চিন্তা করতে পারবো না। মনে করো সমতল ফুটবল খেলার মাঠ, স্থির পানির তল, এগুলোকে আমরা কি বলবো? দ্বিমাত্রিক। কিন্তু আমার এই বোর্ডটা কিন্তু দ্বিমাত্রিক না, বোর্ডটা আবার ত্রিমাত্রিক, কারণ এর পুরুত্ব আছে। ঠিক আছে, তোমার কাগজের তল, কাগজের একদম পাতলা একটা পাত নাও, সেটা আবার কি একমাত্রিক। তো বলছে এরকম। আর ত্রিমাত্রিক মানে তোমরা জানো, আয়তাকার বস্তু, ঘনবস্তু, এই সমস্ত বস্তুগুলোকে আমরা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলি, অর্থাৎ তার তিনটে অক্ষ থাকবে, এক্স ওয়াই জেড। এই তিনটে অক্ষের সাপেক্ষে যদি আমরা কোনো বস্তুর গতি ব্যাখ্যা দিতে চাই, তো সেটা হচ্ছে কি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো নিয়ে আমাদের আসতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এগুলো একটু দেখি। তো আমাকে অবস্থান ভেক্টরটা ব্যাখ্যা দিতে ত্রিমাত্রিক কাঠামোর দরকার, এই জন্য আমি এটা ব্যাখ্যা দিলাম। ঠিক আছে, তো মনে করো তিনটা অক্ষ এক্স ওয়াই জেড, ঠিক আছে, এটা হচ্ছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এখানে তোমাদের একটা মনে রাখার বিষয় আছে, এই অ্যাক্সিসগুলো আমি এখানে এক্স অক্ষ দিচ্ছি, এক্স ওয়াই জেড, অবশ্যই এক্স ওয়াই জেড ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। ঠিক আছে, ডান দিকে না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এক্স ওয়াই জেড। তুমি এখানে দিতে পারো এক্স ওয়াই জেড, কোনো সমস্যা নেই, এখানে দিতে পারো এক্স ওয়াই জেড, কোনো অসুবিধা নেই, কারণ তিনটে অক্ষ পরস্পর 90 ডিগ্রি, এক্স ওয়াই জেড তিনটে অক্ষ পরস্পর লম্বভাবে থাকবে। অতএব তুমি এখান থেকে এক্স ওয়াই জেড বলতে পারো, এক্স ওয়াই জেড বলতে পারো, এক্স ওয়াই জেড বলতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু উল্টা বলতে পারবা না, যেমন এক্স ওয়াই জেড এখানে হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো এখন দেখো, এই মূল বিন্দু সাপেক্ষে কোনো একটা বিন্দু হচ্ছে কত? পি, পি এর অবস্থান কত? এক্স ওয়াই জেড। এটাকে আমরা একটা ভেক্টর দ্বারা প্রকাশ করলাম আর। তাহলে এই যে আর ভেক্টর বা ওপি ভেক্টর, তো আমি তোমাদেরকে বলছিলাম তখন যে ভেক্টর রাশি প্রকাশ করার জন্য কি করতে হবে? কোনো বর্ণের উপরে এরো চিহ্ন দিতে হবে। অন্যভাবে আমরা প্রকাশ করতে পারি, যেমন দেখো বলছি জ্যামিতিক কাঠামো হিসেবে। তো জ্যামিতিক হিসেবে হইলে এখানে ওপি একটা ভেক্টর, ওপি মানে কত? আর ভেক্টর, এভাবে লিখতে পারবো। ওপি মানে ওপিও ভেক্টর রাশি, আরও ভেক্টর রাশি। তাহলে বলছে এই যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান আমরা যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করব তাকে বলা হয় অবস্থান ভেক্টর। ঠিক আছে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে সুনির্দিষ্ট করা যায় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। ওকে, এখন আসো আয়ত একক ভেক্টর। আমরা একক ভেক্টর শিখছি, কিন্তু আয়ত একক ভেক্টর কাকে বলে? এখন আসো, আয়ত একক ভেক্টর। তো ঠিক এখানে দেখো এক্স ওয়াই জেড। এখন এই যে ত্রিমাত্রিক ব্যবস্থা পাইছি, ত্রিমাত্রিক ব্যবস্থায় এক্স ওয়াই জেড তিনটা অক্ষ, ঠিক আছে, তিনটা অক্ষ বলছে এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর। ঠিক আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটি স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর দেখো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা ধনাত্মক অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। এই তিনটা একক ভেক্টরকে বলা হয় আয়ত একক ভেক্টর, অর্থাৎ এক্স ওয়াই জেড। অর্থাৎ তোমাকে যদি কোথাও একটা ভেক্টর রাশি দেখো, একক ভেক্টর আই, আই দেখলে তোমাকে বুঝতে হবে, মনে করো এরকম লিখলাম আমি একটা ভেক্টরকে যে 2i + 4j + 3k। ওকে, এই ভেক্টর রাশিটা তোমরা বুঝবা
যে এই আই মানে কি, এটা কোন অক্ষ বরাবর ভেক্টরটা প্রকাশ করবে, 2i মানে x অক্ষ বরাবর 2 একক। 4j অবশ্যই সে y অক্ষ বরাবর প্রকাশ করবে। 3k এর অর্থ হচ্ছে তার কি কে মানে কি ওই যে জেড অক্ষ বরাবর তার মানটা কত হচ্ছে 3 একক, ঠিক আছে। এটাই বোঝায় যে তার মানে কি আই জে কে দ্বারা আমরা আসলে কি সুনির্দিষ্টভাবে 3টা একক ভেক্টর প্রকাশ করি। এই 3টা একক ভেক্টরকে কি বলা হয়, আয়ত একক ভেক্টর, ঠিক আছে। তার মানে কি তুমি কিন্তু কিছুক্ষণ আগে পাইছো যে এ একটা ভেক্টর, এন একটা ভেক্টর, আর একটা ভেক্টর, ঠিক আছে। তুমি এদেরকে একক ভেক্টর বলতে, আয়ত একক ভেক্টর বলতে পারবে কিনা প্রশ্ন দাঁড়ায় না এখানে, যে আমি যদি এ এন আর এগুলোকে আমরা আয়ত একক ভেক্টর বলতে পারবো কিনা, বলছে না, আমাদের সুনির্দিষ্টভাবে বলতে হবে। তোমার এরা সব হচ্ছে কি একক ভেক্টর, দেখো আর এ আর আই জে কে, ওকে, এই যে যা লিখলাম এরা সব হচ্ছে একক ভেক্টর। আর শুধু আই জে কে এটা আরো হইতে পারে, এই চারটাকে আমরা কি বলবো, আয়ত একক ভেক্টর, ঠিক আছে। এই চারটা কি শুধু আয়ত একক ভেক্টর। তো তোমাদের নিশ্চয়ই এগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একক ভেক্টর এবং আয়ত একক ভেক্টরের পার্থক্য কি। তোমাদেরকে যদি বলা হয় যে হ্যাঁ সকল আয়ত একক ভেক্টরগুলো একক ভেক্টর, কিন্তু সকল একক ভেক্টর আয়ত একক ভেক্টর নয়, এখান থেকে আমরা বলতে পারি। একটা অনুধাবনমূলক প্রশ্ন হইতে পারে এখান থেকে এরকম, ঠিক আছে। তো আসো এখন আমরা একটু ভেক্টর রাশির যোগ সম্পর্কে একটু ধারণা নিয়ে যাই। আজকের ক্লাসে আর একটু পড়াবো আমি, ভেক্টর রাশির যোগ করব আমরা কিভাবে। ভেক্টর রাশির যোগ, এখন দেখো আমরা বলছিলাম যে স্কেলার রাশিগুলো যখন আমরা যোগ করব সেটা আমরা স্বাভাবিক নিয়মে করতে পারি, বীজগাণিতিক নিয়মে, কিন্তু যখন ভেক্টর রাশিগুলো যোগ করব তখন আসলে কি এই স্বাভাবিক নিয়মে ভেক্টর রাশিগুলো যোগ বিয়োগ করা যায় না, বীজগাণিতিক নিয়মে করা যায় না। তাহলে তাদেরকে কি হয়, জ্যামিতিক কাঠামোতে ফেলতে হয়। তাহলে জ্যামিতিক নিয়মে করবা। তো এই জ্যামিতিক নিয়মটাকে আমরা মনে করো একটাকে বলা হয় সাধারণ নিয়ম, তারপর হচ্ছে ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র। এই সমস্ত সূত্রগুলোতে ফেলে আমরা কি করতে পারবো, এই জ্যামিতিক নিয়মটা করতে পারবো। তো এখন আসো একটু দেখি। তো সাধারণ নিয়মটা আমি একটু দেখাই তোমাদেরকে। মনে করো এই একটা ভেক্টর রাশি, এটার নাম হচ্ছে কত, যে এর মান লিখি আমি কত, এটা 3 মিটার, ওকে। আরেকটা ভেক্টর রাশি লিখলাম এখানে, একটু বড় করে দিলাম, এটা হচ্ছে কত 4 মিটার। এখন যদি তুমি দুইটা ভেক্টর রাশিকে যোগ করো তাহলে কেমন হবে দেখো তো। এই দুইটা আমি টানলাম 3 মিটার, 4 মিটারটা তার সামনে টানলাম, তাহলে 3 মিটার যোগ 4 মিটার, দেখো তাহলে এটা কত হবে, 3 যোগ একটা বড় একটা হইলো না 7 মিটার, ওকে। যোগফল পেয়ে গেছি 7 মিটার, কত সহজ। দেখো 3 মিটার 4 মিটার, তো দুইটাকে একসাথে জোড়া দিলাম, আমি যে যোগ করো, তো যোগ করবে কিভাবে, তুমি স্বাভাবিকভাবে এই দুইটা যোগ করে নিবা। তাহলে এইটা এখানে একটু মনে রাখতে হবে, এটাকে বলা হয় ভেক্টরের পাদবিন্দু, আর এটাকে বলা হয় শীর্ষবিন্দু, ঠিক আছে। পাদবিন্দু আর শীর্ষবিন্দু। তাহলে সবসময় মনে রাখবা একটা ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু রেখে যোগ করতে হয়। তো আমি এটাই করছি, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু যোগ করলাম। তো যোগ করছি আর কিছু এই দুইটা জোড়া দেওয়ার কারণে, মনে করো দুইটা কাঠি নিয়ে তুমি জোড়া দিচ্ছ, তাহলে কি হবে, দুইটা যদি পাশাপাশি রাখো, দুইটা কলম নিয়ে জোড়া দাও, তাহলে কি এত লম্বা হবে না। তাহলে এটা হচ্ছে 7 একক, একদম সহজ হয়ে গেল। এখন আসো, এখন আমি একটু ভিন্ন করলাম, যে এটা হচ্ছে কত
মনে করো 3 একক 3 মিটার, আর এটা আঁকলাম 4 মিটার। আবার এটা আঁকলাম 3 মিটার, আর এটা আঁকলাম এরকম। মিটার। এখন বলো তো, দেখো আগেরটা না হয় 7 হয়েছে, এখন এই যে 3 আর 4 এই দুটো যোগ করলে এর যোগফল এটা কি 7 হবে? অর্থাৎ এটাকে নাম দিলাম এ বি সি। ঠিক আছে, তাহলে এখন দেখো এখন এই যে রাশিটা পাইলাম, মনে করো এটা হচ্ছে কত, এসি হবে, এসি। তাহলে এই এসি আর এই এসি কি সমান কিনা, সমান হবে কিনা? বলছে কখনোই সমান হবে না। কারণ হচ্ছে কি, এটা দেখো এই কোণের কারণে এই ভেক্টরটা, এই ভেক্টর আর এই ভেক্টর সেম হবে না, শুধু এই ভেক্টরটা হচ্ছে সবচেয়ে বড় হবে। অর্থাৎ স্বাভাবিকভাবে যে যোগ করছি সেই যোগফলটাই সবচেয়ে বড়, বাকিগুলো কখনোই তার সমান হবে না। তাহলে কেমন হইতে পারে? যদি দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে তাহলে সবচেয়ে বেশি হবে, আর যদি বিপরীত দিকে ক্রিয়া করতো, এই দুইটা মনে করো এটা হচ্ছে 3, আর আরেকটা ভেক্টর এদিকে ক্রিয়া করলো, এটা কত, 4 মিটার। তো এই দুটো যোগ করলে কি হবে? দেখো এটার বিপরীত, তাহলে এর এতটুকু বাদ থাকবে কতটুকু, শুধু এখানে 1 মিটার। ঠিক আছে, 1 মিটার না? তাহলে বিয়োগ যখন এই বিপরীতভাবে ক্রিয়া করলে, বিয়োগ করতেছি না আমরা, দুইটা ভেক্টর জাস্ট বিপরীতভাবে ক্রিয়া করতেছি, এই জন্য যোগফল কত আসছে, 1 মিটার। আর যখন একই দিকে ক্রিয়া করছে তখন যোগফল আসছে কত, 7 মিটার। তাহলে সবচেয়ে কম মান হচ্ছে কত, 1 মিটার, সবচেয়ে বেশি মান হচ্ছে 7 মিটার। ঠিক আছে, তাহলে তার মাঝামাঝি, তাহলে এরা যে একটু বাঁকা তেরা হয়ে যোগ করলাম, তো তাদের যোগফলটা কত হবে? তাদের যোগফল 1 থেকে 7 এর মাঝামাঝি যে কোনো মান হইতে পারে। তার মানে কি, এই দুইটা ভেক্টরের যোগফল, অর্থাৎ 3 মিটার এবং 4 মিটার যে দুটো ভেক্টর পাইলাম, তাদের যোগফল 1 থেকে 7 এর মধ্যে যে কোনো মান হতে পারে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোটামুটি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো তোমরা আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে ফেসবুকে বা মেসেঞ্জারে বা আমাদের এই অনলাইন ক্লাসের যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করো, কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও, আমরা তোমাদের প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব। আর পরবর্তী ক্লাসে এর পরের অংশ থেকে আবার শুরু করে বাকি অংশ শেষ করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় থাকো, নিরাপদে থাকো।